দেবে গল্প বানানোর একটা লিমিট থাকে। তুমি যা গল্প বানাতে পারো না। অ্যাক্সিডেন্টের আগে পর্যন্ত তোমার সাথে আমার সম্পর্ক পুরোপুরি ভালো ছিল। তোমার অ্যাক্সিডেন্টের হওয়ার পর তোমার প্রথম এক্স যখন তোমার সাথে দেখা করতে আসলো, তারপর তুমি আমার ফোনে নোংরা ছবি দেখতে পেলে। বাবা, আমি তো এই জিনিসটা শুনে অবাক হয়ে যাচ্ছি আমি পুরো। যে অ্যাক্সিডেন্টের আগে পর্যন্ত তোমার সাথে আমার সম্পর্ক ঠিক ছিল, যে এই অ্যাক্সিডেন্টটা তোমার হলো, তোমার 1 নম্বর এক্স তোমার সাথে দেখা করতে আসলো, অমনি তুমি আমার গ্যালারিতে নোংরা ছবি দেখতে পেলে, তাই তো? আর কত বোকা বানাবা মানুষকে, আর কত মিথ্যে কথা বলবা বলো? যদি দম থাকে তাহলে প্রুফ করে দেখাও, যদি দম থাকে তাহলে প্রুফ করে দেখাও। এখন কি বলো তো, এখনও আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে। প্রমাণ দেখানোর পারমিশন চেয়েছি বলে তুমি আমাকে পুলিশের ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখতে চাইছো? একটা কথা বলবো, আমি তোমাকে পারমিশন দিলাম যে তুমি আমার সম্বন্ধে যেসব প্রমাণ দেখাবে বলেছো সেইগুলো তুমি দেখাতে পারো। তারপরে আমিও আমার প্রমাণ নিয়ে তারপরে আমি আসবো। আমি তোমাকে পারমিশন দিলাম যে তুমি ভিডিওগুলো দেখাও, অন্তত ভিডিওগুলো দেখাও, স্ক্রিন রেকর্ডিং তুমি দেখাও। আমি তোমাকে পারমিশন দিলাম। আমি 3 বছর ধরে ওর জন্য এত কিছু করলাম, তারপর যখনও আমাকে ঠকালো, এটা কি মেনে নেওয়া যায়? তোমরাই বলো। আমি যা করেছিলাম ভালোবেসে করেছিলাম, তার বিনিময়ে আমি কিন্তু ওর কাছ থেকে কোনো টাকা পয়সা কোনো কিছু নিইনি। তারপর দিন শেষে যখন ঠকতে হয় তখন কেমন লাগে তোমরাই বলো। আর যারা ঠকেছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এই ঠকানোর ব্যথাটা কত। ও নিজের মুখে স্বীকার করেছে যে ওর এক্সের প্রতি একটা টান আছে, একটা ফিলিংস আছে। তাহলে মাঝখান থেকে আমার সাথে রিলেশনশিপে আসলো কেন ও? এই কথাটা আমার উত্তরটা দাও, যে ও মাঝখানে আমার সাথে রিলেশনে আসলো কেন? কি দরকার ছিল আমার সাথে রিলেশনে আসার? কোনো দরকারই ছিল না রিলেশনে আসা আমার সাথে। আমার জীবনটা কেন নষ্ট করলো? ও ওর এক্সের জন্য ওয়েট করতে পারতো। তুমি তো দেখছি আমার মাকে পর্যন্ত ছাড়লে না। তুমি আমাকে ঠকানোর পর আমার মা তোমার সম্বন্ধে সবসময় ভালো চেয়েছে, যে তুমি ভালো থাকো, সুখে থাকো। তা তুমি আমার মা সম্বন্ধে এরকম রটাচ্ছ কেন? আমি সেটা আমাকে বলো, কেন রটাচ্ছ এরকম? আমি তো তোমার মা বাবার সম্বন্ধে নিয়ে কোনো কিছু একটা কথাও বলিনি। তুমি আমাকে ঠকিয়েছো সেই কথা আমি বলেছি, আর তোমার মায়ের নামে আমি কোনো মিথ্যা কোনো কিছু রটাইনি। সেটা তুমি করেছো, আমি করিনি সেটা। তো যাই হোক, আমার নামে একজন খুব দেখছি মিথ্যা রটাচ্ছে। আজকে আমি সব ঘটনাই বলবো, সব ঘটনায় বলবো। একটা ছেলে ধরা মেয়ে যে বহু ছেলের জীবন নষ্ট করেছে তার কথা আমি আজকে বলবো। তো কিছু কিছু লোক আছে, তারা আমাকে বলছে যে যদি যদি তুমি ভালোবাসে তাহলে তুমি এরকমটা কখনো করতে না। ও যদি আমাকে সত্যি সত্যি যদি ভালোবাসো তাহলে এরকম আমাকে ঠকাতে পারতো না, এরকম ঠকাতে পারতো না কোনদিন আমাকে। যদি সত্যিকারের যদি ভালোবাসা হতো, ও যদি সত্যিকারের ভালোবাসো তাহলে একটার পর একটা ছেলেকে ঠকাতে পারতো না। তো যাই হোক, আমার সাথে যা যা হয়েছে সব ঘটনা আমি আজকে বলবো। আমাকে কারোর মতো চোখে জল ফেলে অ্যাক্টিং করতে হবে না। আবার কাঁদতে কাঁদতে আবার হেসেও ফেলছে সে। কি বলতো, এরকম কুমিরের কান্না না আমি কাঁদতে পারি না। এরকম যেরকম কুমিরের কান্না কাঁদছে এরকম আমি কাঁদতে পারি না। আর তাই জন্য আমি বলছি, আমি আগের থেকেই রুমাল আর জল নিয়ে আমি বসি না। তো যাই হোক, আমার সাথে যা যা ঘটনা ঘটেছে সেই ঘটনা আমি এখন বলছি। তো ও আমাকে বলেছে নাকি আমাদের সেকেন্ড ইয়ারের থেকে আমাদের আলাপ। এটা মিথ্যা কথা। আমাদের ফার্স্ট ইয়ারের থেকেই আমাদের সাথে, আমার আর ওর সাথে সম্পর্ক তৈরি হয়েছিল, একদম প্রথম থেকে, ফার্স্ট ইয়ারের থেকেই। সেটা সবাই জানে, সেটা আমাদের টিউশন মাস্টারও জানে, সেটা সবাই জানে ওর সাথে আমার আলাপ কীভাবে হয়েছে। সবাই জানে সেটা। ও বারবার একটা জিনিসই বলছে যে আমার সাথে রিলেশন আসার আগে নাকি ওর একজনের সাথে শুধু রিলেশনশিপ ছিল, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। প্রথমে স্কুলে একজনের সাথে রিলেশন ছিল, তারপর ওকে ছেড়ে তারপর আরেকজনের সাথে 2 বছর রিলেশনে ছিল, 2 বছর। তারপর ওকে ছেড়ে, ওকে ঠকিয়ে তারপরে আবার আমার সাথে 3 বছর রিলেশনে ছিল, আমাকে ছেড়ে তারপরে আবার এখন ওর ছোটোবেলার যে প্রথম ভালোবাসা তার কাছে আবার ফেরত গেছে। তো এখন তো দেখছি কাউন্ট করতে হয়, কাউন্ট মানে গুনে গুনে বলতে হয়। তার প্রথম এক্স, তার দ্বিতীয় এক্স, তারপর আমি হলাম 3 নম্বর এক্স। আর আমি শুরু থেকেই বলছি, ওর 1 নম্বর এক্সের সাথে আমি ঘনিষ্ঠতা হিসাবে আমি ওকে ধরেছি। আর এখন তো তোমরা সেটা দেখতেই পারছো, এক্সের সাথেই ও রিলেশনে গেছে। তোমরা সবাই সেটা দেখতে পাচ্ছ যে ওর এক্সের সাথে ও রিলেশনে গেছে, এই জিনিসটা। আমি একটা কথাই বলবো, তোমরা আমাকে কেউ ভুল বুঝো না, কারণ আমি যেটা বলেছি সেটা ঠিকই বলেছি। আমার কাছে সব ফটো সহ সব কিছু প্রমাণ আছে। আর আমি ওর অতীত মেনে নিয়েছিলাম, কারণ আমি ওকে অতিরিক্ত ভালোবেসেছিলাম। আর কি বলতো, আমি ভেবেছিলাম হয়তো আমার সাথে বর্তমানে লয়াল যদি থাকে তাহলে আর আমার আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই। আরেকটা কথা কি বলতো, ও আমার সাথে রিলেশন রেখে ওর এক্সের সাথে কিভাবে দেখা করতে যায়। কি বলতো, ওর অ্যাক্সিডেন্ট হওয়ার আগে পর্যন্ত সব কিছু ঠিক ছিল। ওর অ্যাক্সিডেন্টের আগে পর্যন্ত আমাদের রিলেশন খুব ভালো চলছিল, একদম খুব ভালো চলছিল ওর অ্যাক্সিডেন্টের আগে পর্যন্ত। কি বলতো, তখন আমি ওর সাথে না ভিডিও বানাতাম। কিন্তু আমি হঠাৎ করে দেখি একদিন, ওই ছেলেটা ওর বাড়িতে দেখতে এসছে। আমার না তখনই কেমন একটা যে সন্দেহজনক ব্যাপার লাগলো, যে ওই ছেলেটা ওর বাড়িতে দেখতে এসছে মানে। তখন আমার ওর সাথে বিশাল অশান্তি হয়, বিশাল অশান্তি হয় তখন ওর সাথে আমার, যে কেন এই জিনিসটা কেন হচ্ছে তুমি আমাকে বলো। তখন তো জানতাম না যে তলে নিচে 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 ওর সাথে যোগাযোগ একদম ভালোভাবে রেখেছে, তখন তো জানতাম না আমি এসব কোনো কিছু। তোমরা দেখবে ওর এক্স বাড়ি আসার পর থেকে আমি ওর সাথে আর ভিডিও বানাই না। আমি ভেবেছিলাম বিশেষ করে আমাদের মধ্যে যতই রাগারাগি হোক ও নিজের ভুল বুঝে আমার কাছে আসবে, কিন্তু দেখলাম না, সেটা না, আমার কাছে আসেনি সে।
12ই জুন দেখলাম যে তার সাথে সুন্দরবন চলে গেছে। মানে ব্রেকআপ হয়ওনি, ওর সাথে আমি রাগারাগি করে আমি বাড়ি থেকে চলে গেছি এবং আমি ভেবেছিলাম যে আমাকে বোঝাবে, আমাকে মানাবে, তারপর আমি বলবে যে আমি আর এরকম কোনো কিছু করব না। তো এই সমস্ত কোনো কিছু করেনি। 12ই জুন, তারপরে 5-6 দিন পর 12ই জুন দেখলাম ও সুন্দরবন চলে গেছে। তুমি ভাবো তারপর কার মাথা ঠিক থাকবে? সেই সমস্ত কিছুর প্রমাণ আমার কাছে আছে, সমস্ত কিছুর প্রমাণ আমার কাছে আছে। কিন্তু একবার শুধু পারমিশন দিক, আমি এখনও বলছি আমাকে পারমিশন দিক, আমি দেখাচ্ছি সবাইকে, আমি সবাইকে দেখিয়ে দেবো সব জিনিসগুলো। ওকে যখন আমি হাতে নাতে ধরেছি তখন তারপরে কিন্তু আমি ওকে নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছি যে আমার সাথে এরকম করেছে। তার আগে পর্যন্ত কিন্তু আমি ওকে নিয়ে কোনো ভিডিও আমি বানাইনি, কোনো ভিডিও আমি ওকে নিয়ে বানাইনি। তোমরা আমাকে একটা কথা বলো, তোমার গার্লফ্রেন্ড যদি তোমার উপর এরকম চিট করে, তোমাকে যদি ঠকায়, তোমার কেমন লাগবে? আমাকে সেই কথার উত্তরটা আমাকে দাও। আরেকটা কথা কি বলো তো, আমি যদি না বলতাম তাহলে তো তোমরা সবাই ভেবে নিতে যে আমি ওকে ইচ্ছা করে ছেড়েছি, তখন তো দোষটা পুরো আমার ঘাড়ে আসতো। আর তোমরা এটাও ভাবতে যে আমি ওকে চিট করেছি, কিন্তু এইগুলো মোটেও না। চিটটা ও আমাকে করেছে, আমি করিনি। আরেকটা কথা কি জানো, ওর চ্যানেল খোলার সময় ওর প্রথম এক্স কিন্তু ও ছিল না। চ্যানেল খোলার সময় 2 নম্বর এক্স ওর সাথে ছিল। চ্যানেল গ্রোয়ের সময় কিন্তু আমি ছিলাম। চ্যানেল গ্রোর সময় যখন ওই 2 নম্বর এক্সকে ছাড়লো, তারপরে আমার কাছে আসলো, আমার সাথে 3 বছর থাকলো। 3 বছরে ওর আমার লাইফে আসার পরপরই ওর গ্রো হয়েছে, সব কিছু গ্রো হয়েছে ওর। প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম থেকে এখন পর্যন্ত আমি সবসময় ওর পাশে ছিলাম, কিন্তু সেই সমস্ত বিষয় নিয়ে মিথ্যা কথা বলছে। আরেকটা কথা কি বলো তো, তুমি আমাকে বলছো যে তুমি আমার নাম করে ভিডিও কেন খাচ্ছ। তাই তোমাকে আমি একটা কথাই বলবো, তোমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও আমাকে নিয়ে আসে। তুমি আমাকে দিয়ে তো লাখ লাখ টাকা কামিয়েছো। বারবার বলছো আমার ফোনে নাকি বউদের সাথে ফটো, স্ক্রিন রেকর্ডিং এসব তুমি দেখেছো, চ্যাটস, স্ক্রিন রেকর্ডিং, চ্যাটস এসব তুমি দেখেছো। এইবার তোমরাই বলো, কোনো ছেলে যদি লুকিয়ে লুকিয়ে চ্যাটস করে, সেটার স্ক্রিন রেকর্ডিং গ্যালারিতে কেন সেভ করে রাখবে? সেটা কেন তার গ্যালারিতে সেভ করে রেখে দেবে? গল্প বানানোর একটা লিমিট থাকে, তুমি যা গল্প বানাতে পারো না। আরেকটা কথা কি বলো তো, অ্যাক্সিডেন্টের আগে পর্যন্ত তোমার সাথে আমার সম্পর্ক পুরোপুরি ভালো ছিল। তোমার অ্যাক্সিডেন্টের হওয়ার পর তোমার প্রথম এক্স যখন তোমার সাথে দেখা করতে আসলো, তারপর তুমি আমার ফোনে নোংরা ছবি দেখতে পেলে। বাবা, আমি তো এই জিনিসটা শুনে অবাক হয়ে যাচ্ছি আমি পুরো, যে অ্যাক্সিডেন্টের আগে পর্যন্ত তোমার সাথে আমার সম্পর্ক ঠিক ছিল। যে এই অ্যাক্সিডেন্টটা তোমার হলো, তোমার 1 নম্বর এক্স তোমার সাথে দেখা করতে আসলো, অমনি তুমি আমার গ্যালারিতে নোংরা ছবি দেখতে পেলে, তাই তো? আর কত বোকা বানাবা মানুষকে, আর কত মিথ্যে কথা বলবা বলো? যদি দম থাকে তাহলে প্রুফ করে দেখাও, যদি দম থাকে তাহলে প্রুফ করে দেখাও। তারপর আমি সমস্ত প্রমাণ, ফটো, কল রেকর্ডিং এই সব কিছু নিয়ে আমি প্রমাণ সব আসছি, সবাইকে দেখাবো, তাহলে সবাই বুঝতে পারবে যে কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে। কি বলো তো, তুমি নিজে মুখে বলেছো তোমার সাথে আমার ব্রেকআপ হওয়ার পরে তুমি আমার সাথে বন্ধুত্ব রাখতে চেয়েছো। কেন? কারণ তুমি আমার সাথে বন্ধুত্ব রাখবা, আর প্রথম এক্সের সাথে তুমি রিলেশনে থাকবা, তারপর ওকে টেস্ট করা হলে যদি ও তোমার উপর চিট করে, তোমাকে যদি ঠকায়, তাহলে তোমার অপশন হিসাবে তুমি আমার কাছে আসবে। তারপর তোমার এইরকমই প্ল্যানিং ছিল, আমি বুঝতে পেরেছিলাম। আর আমি যদি খারাপ হতাম না, তুমি প্রথম থেকেই আমার সাথে কোনো রকম কথা বলতে না, তুমি আমার মুখ দেখতে না। কিন্তু একটা জিনিস দেখলাম যে তুমি আমার ফটো আপলোড করে আমাকে তোমার হাতে রাখতে চেয়েছিলে। আর এখন কি বলতো, এখনও আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে। প্রমাণ দেখানোর পারমিশন চেয়েছি বলে তুমি আমাকে পুলিশের ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখতে চাইছো। তুমি আমার মাকে পর্যন্ত ছাড়ছো না। আমার মা তোমাকে ভালোবেসে কত কিছু পাঠাতো, যা যা খেতে চাইতে তাই পাঠাতো, যা যা খেতে চাইতে। মাকে শুধু বলতে বাকি ছিল যে মা এইটা ও খেতে ভালোবাসে। আমার শুধু বলতে দেরি ছিল, আমার মা যেখান থেকে হোক সেটা নিয়ে এসে তোমাকে পাঠাতো। তো তুমি আমার মার নামে সেরকম ভাবে বদনাম করছো, মিথ্যে বদনাম করছো এরকম ভাবে। তাও তুমি কিরকম মেয়ে হলে যে তোমাকে এত ভালোবেসে এত কিছু খাওয়াচ্ছে, এত কিছু পাঠাচ্ছে তোমার জন্য। তা তোমার অ্যাক্সিডেন্টের সময় আমার মা ফোন করে বলেছে যে আমি যাব তোমাকে দেখতে, এত ভালোবেসেছে। তারপরেও তুমি এইরকম ভাবে কেন তুমি মিথ্যা অ্যালিগেশন দিচ্ছ তাকে? তুমি কিরকম ধরনের মেয়ে আমি এখন বুঝতে পারছি, বুঝলে? তুমি কিরকম ধরনের মেয়ে। আর আমার সাথে 3 বছর রিলেশন থেকে তুমি গড়ো হয়ে টাকা কামিয়ে নিজে বাড়ি করে আমাকে ভিডিও ইউজ করে টাকা কামিয়ে, আর তুমি বড় বড় কথা বলছো, তাই না? আরেকটা কথা কি বলো তো, নিজের কুকীর্তির কথা তো ফাঁস হয়ে গেছে না, সেই জন্য তুমি এত আমাদের সবার এত ক্যারেক্টার নিয়ে তুমি এত কথা বলছো। আমি গরিব বলে যে তুমি আমার করবে, আমাকে কেসের হুমকি দেবে, কেসের ভয় দেখে মুখ বন্ধ করে রাখছো। কারণ আমার কাছে টাকা পয়সা তত বেশি নেই যে আমি এরকম লড়তে যাবো। সেই জন্য তুমি আমাকে হুমকি দিচ্ছ যে আমি কেস করবো, এই করবো। আরেকটা কথা কি বলো তো, তুমি যদি সৎ হও তাহলে আমাকে পারমিশন দাও, প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি আমি, তখন বুঝতে পারবে সবাই।
আমি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি? আমার ভিডিও দেখে যদি তুমি ভিডিও বানাও, তাহলে একটা জিনিস, ভিডিওর প্রথমে একটা জিনিস বলো যে তোমাকে আমি পারমিশন দিলাম, তুমি সব ফটো, কল রেকর্ডিং তুমি সবাইকে প্রমাণ সহ দেখাও, তখন তুমি আমার এই নিয়ে ভিডিও করো। তুমি আমার হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়েছো, ভেবেছো যে হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়ে আমার কাছে আর কোনো প্রমাণ থাকবে না, তাই তো? কিন্তু একটা জিনিস, দুটো জিনিস আমার কাছে আছে, সেটা হচ্ছে কল রেকর্ডিং আর ফটো। এই দুটো জিনিস আমার কাছে আছে, কারণ আমি এই দুটো জিনিস আমি অন্য কোথাও সেভ করে রেখেছিলাম, সেই জন্য আমার কাছে আছে। যখন তোমার এই সব কিছু দেখলাম তখন আমি সব কিছু সেভ করে রেখেছিলাম অন্য জায়গায়। সেইগুলোর দেখানোর পারমিশন আমাকে দাও, সেগুলো দেখানোর পারমিশন আমাকে দাও। আরেকটা কথা কি বলো তো, কারোর পারমিশন ছাড়া কারোর ফটো, ভিডিও, কল রেকর্ডিং পাবলিশ করা যায় না, সেগুলো দেখানোর পারমিশন আমাকে দাও। তো আমি একটা কথা বলবো, ওকে ছাড়া আমি অন্য কোনো কারোর দিকে আমি চোখ তুলে তাকাইনি, কারণ ওকে ভালোবেসেছি সব সময়, ওকেই চোখে চোখে রেখেছি, ওকে মাথায় করে রেখেছি। সেটা আমি কেন, এখন তোমরাও সেটা দেখেছো। তোমার আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আরো 6জনা দেখেছে সেটা, যাদের সাথে আমরা ঘুরতে যেতাম, তারাও ওকে বলেছিল যে এই ছেলের মতন ছেলে তুই পাবি না কোনোদিন। এইটা আমার লাস্ট ভিডিও, আমি এই ব্যাপার নিয়ে আমি আর ভিডিও বানাতে চাই না, কিন্তু ওরা যদি আমাকে খোঁচা মারে তাহলে কিন্তু আমি আবার ভিডিও করব। আমাকে যদি ওরা খোঁচা মারে তাহলে আমি অবশ্যই ভিডিও করবই। আমি তোমাকে পারমিশন দিলাম যে তুমি আমার সম্বন্ধে যেসব প্রমাণ দেখাবে বলেছো সেইগুলো তুমি দেখাতে পারো, তারপরে আমিও আমার প্রমাণ নিয়ে তারপরে আমি আসবো। আমি তোমাকে পারমিশন দিলাম যে তুমি ভিডিওগুলো দেখাও, অন্তত ভিডিওগুলো দেখাও, স্ক্রিন রেকর্ডিং তুমি দেখাও, আমি তোমাকে পারমিশন দিলাম আমি। আর হ্যাঁ, আমাদের ব্রেকআপ কোনো ভুল বোঝাবুঝির জন্য হয়নি, আর যদি ভুল বোঝাবুঝির জন্য হতো তাহলে আমি ওকে নিয়ে কোনো রকম ভিডিও আমি করতাম না। 3 বছর ধরে ওর জন্য এত কিছু করলাম, তারপর যখন ও আমাকে ঠকালো, এটা কি মেনে নেওয়া যায় তোমরাই বলো? আমি যা করেছিলাম ভালোবেসে করেছিলাম, তার বিনিময়ে আমি কিন্তু ওর কাছ থেকে কোনো টাকা পয়সা কোনো কিছু নিইনি। তারপর দিন শেষে যখন ঠকতে হয় তখন কেমন লাগে তোমরাই বলো। আর যারা ঠকেছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এই ঠকানোর ব্যথাটা কতটা গভীর। যখন ফ্রেম হয়নি তখন ওর এক্স ওকে ছেড়ে পালিয়েছে, আর 3 বছর ধরে আমাকে ইউজ করে ও কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন কোটি টাকার যখন মালিক হয়েছে তখনই ওর এক্স ফিরে এসছে ওর জীবনে, ফ্রেম আর টাকার লোভে। আর মাঝখানে 3 বছর নষ্ট করলো আমার, সেই টাইম আমার আর কোনো দিন ফেরত আসবে না। কি বলতো, ও নিজের মুখে স্বীকার করেছে যে ওর এক্সের প্রতি একটা টান আছে, একটা ফিলিংস আছে, কারণ ওই ছেলেটি ছিল তার প্রথম ভালোবাসা। তাহলে মাঝখান থেকে আমার সাথে রিলেশনশিপে আসলো কেন ও? এই কথাটা আমার উত্তরটা দাও, যে ও মাঝখানে আমার সাথে রিলেশনে আসলো কেন? কি দরকার ছিল আমার সাথে রিলেশনে আসার? কোনো দরকারই ছিল না রিলেশনে আসা আমার সাথে। আমার জীবনটা কেন নষ্ট করলো? ওর এক্সের জন্য ওয়েট করতে পারতো। তখন ওর কাছে ফ্রেম ছিল না, তখনও ছিল গরিব, সেই জন্য তখন ওর এক্স ওকে ছেড়ে চলে গেছিল। আর এখন টাকা আর ফ্রেম হওয়ার পরপরই ওর এক্স ওর জীবনে একদম চলে আসলো তাড়াতাড়ি। ও আমাকে ঠকিয়ে ওর এক্সের সাথে সম্পর্কে গেছে, তো এর থেকে বোঝা যায় যে ও আমাকে কোনোদিন ভালোবাসতো না, ওর এক্সকেই সারা জীবন ভালোবাসতো। তাহলে আমার জীবনে এসে তুমি তাহলে আমার সাথে রিলেশনে এসে তাহলে আমার লাইফটা নষ্ট করলে কেন? তিনটে বছর নষ্ট করলে কেন? সেই কথার উত্তরটা দাও। কেন নষ্ট করলে তুমি আমার 3টে বছর নষ্ট না করলে আমার আজকে কি না কি থাকতো আমার কাছে? আমার কাছে গাড়ি থাকতো, মোবাইল থাকতো, সব কিছু থাকতো, কিন্তু তুমি আমার 3খানা বছর নষ্ট করলে, নিজের আখের সব কিছু গুছিয়ে নিয়েছো, তাই তো? তো হ্যাঁ, এখন একটা কথাই মুখ থেকে বের হয়, তো আমি বেঁচে গেছি, সত্যি কথা বলছি, আমি বেঁচে গেছি ওই মেয়ের হাত থেকে। আর ওর পিছনে খাটতে গিয়ে আমি আমার চ্যানেলটা গ্রো করতে পারিনি, কারণ ওর 4টে চ্যানেলের পিছনে খাটতে গিয়ে আমার নিজের চ্যানেলটা আমি গ্রো করতে পারিনি। কারণ কখন গ্রো করবো? ও সব সময় ওর ভিডিও করো, এখন ভিডিও করো, এখন ভিডিও করো, বাড়ির থেকে কোথায় বেরোনোর সাথে সাথেই ভিডিও করো। এখন একটা কথাই মুখ থেকে বেরোয়, ওই ঠকবাজ মেয়েকে আমি আমার জীবন থেকে বার করার পরপরই আমি আমার জীবনে যা উন্নতি হচ্ছে না, যে আমি ভাবতাম যে আমি কোনো কাজ করতাম না, আমার বাড়িতে কোনো টাকা আমি দিতে পারতাম না, এখন পার ডে আমি প্রায় 3 থেকে 4 হাজার টাকা আমি বাড়িতে দিতে পারছি। সেটা আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ, আমি আমার বাড়ির আমার মা বাবার পাশে আমি দাঁড়াতে পারছি, যে হ্যাঁ এখন যেটুকু দিচ্ছি, এখন যেটুকু করতে পারছি সেটুকু দিচ্ছি। যখন আরও বেশি করতে পারবো তখন আমি আমার মাকে পুরো সব কিছুতে মরিয়ে রাখবো। ভোর 4টের সময় আমি ঘুম থেকে উঠি। এখন আগে যেরকম ঘুম থেকে উঠতে পারতাম না, আগে 7টার সময় উঠতাম, এখন ভোর 4টের সময় ঘুম থেকে উঠি, কাজে যাই, কাজ থেকে ওইখান থেকে কিছু টাকা এনে আমি আমার মার হাতে দিতে পারি। এটাই সব থেকে বড় পাওনা, যে যখন কিছু করতে পারতাম না তখন কোনো টাকা পয়সা দিতে পারতাম না, এখন অন্তত কিছু করি, তার সাথে সাথে আমার এই ভিডিওটাও করি। তো সেই জন্যই বলছি যে এখন আমি আমার মার পাশে মা বাবার পাশে দাঁড়াতে পারছি, এইটাই সব থেকে বড় পাওনা আমার। কারণ আমি 3.5 বছর আমি আমার মা বাবার সামনে চোখ তুলে তাকাতে পারতাম না, যে আমি টাকা দিতে পারছি না, আমি কিভাবে টাকা নেব? সে তো আমাকে কোনো দিন একটা টাকা দেয়নি। আমি আমার মার কাছ থেকে তাও বলে আমি টাকা নিতাম, টাকা নিয়ে তাও ওর সাথে দেখা করতে যেতাম এই জিনিসগুলো। তাহলে ভাবো ও কীরকম ধরনের মেয়ে।